সুপ্রিয় শিক্ষার্থী, মনোবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি এস.এম. রুমানা পারভীন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আমরা আচরণের জৈবিক ভিত্তি অধ্যায়টি পড়াচ্ছিলাম তোমাদের। তো আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করছি। স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ এগুলো আলোচনা করা হয়েছে। তো স্নায়ুতন্ত্রের আর অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জাস্ট তোমাদের একটু ধারণা দেওয়া হয়েছে। সেখানে স্নায়ুতন্ত্রটা আমরা ডিটেল পড়েছি। স্নায়ুকোষ, স্নায়ুকোষের গঠন, স্নায়ুকোষের কার্যাবলী এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা আলোচনা করব সন্নিকর্ষ নিয়ে। সন্নিকর্ষ মিন্স সাইন্যাপস। সাইন্যাপস নিয়ে আমরা আলোচনা করব। মূলত নিউরনের আমরা যে গঠনটা দেখেছি সেই গঠনের নিউরনের যে স্নায়ু কেশ থাকে। নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে স্নায়ু কেশ, একটা হচ্ছে স্নায়ু শাখা। তো এই স্নায়ু কেশ বা ড্যানড্রাইটের সাথে আরেকটা নিউরনের স্নায়ু শাখার মধ্যে একটা সংযোগ হয়। সেই সংযোগটা যে একটা আরেকটার সঙ্গে লেগে আছে তা না, জাস্ট দুইটা পাশাপাশি থাকে কিন্তু মাঝখানে একটু গ্যাপ থাকে। এই যে দুইটা গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকেই বলা হচ্ছে সাইন্যাপস বা সন্নিকর্ষ। আমরা চিত্রটা একটু খেয়াল করি। এগুলো যে চুলের মতো যে অংশগুলো সেগুলো স্নায়ুকেশ, আমরা গত ক্লাসে জেনেছি। আর যেটা একটু লম্বা দণ্ডাকৃতি সেটা হচ্ছে স্নায়ু শাখা। তো একটা নিউরনের স্নায়ু শাখার যে প্রান্তীয় ভাগটা থাকে যেটাকে আমরা সাইনাপটিক নব বলে থাকি, ওই প্রান্তীয় ভাগের সঙ্গে অপর একটা নিউরনের স্নায়ু কেশ, এই দুইটা মিলিত হয়। আমরা জানি যে আমাদের ব্রেনে অসংখ্য নিউরন রয়েছে। তো এই দুইটা যখন সংযুক্ত হয় তখন যে একটার সঙ্গে আরেকটা গায়ের সঙ্গে লেগে লেগে সংযুক্ত হচ্ছে তা না, তাদের মধ্যে একটুখানি গ্যাপ থাকে। যেই গ্যাপের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে তথ্যসমূহ সাবমিট হয়ে থাকে। তো এই গ্যাপটাকেই বলা হয়েছে সন্নিকর্ষ। তো আমরা এই গ্যাপটাকে এই একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। দেখো যে এখানে একটা এক্সন বা স্নায়ু শাখার প্রান্তীয় দিক রয়েছে আর আরেকটা নিউরনের যে ডেনড্রাইট রয়েছে পাশাপাশি রয়েছে। এই পাশাপাশি রয়েছে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গাতে নিউরোট্রান্সমিটার নামক একটা পদার্থ থাকে যেটা একটা নিউরন থেকে তথ্য আরেকটা নিউরনে নিয়ে যেতে সহায়তা করে। এই সন্নিকর্ষের ৩টা বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে মেরুকরণ, আরেকটা হচ্ছে বাধা ও আরেকটা হচ্ছে ক্লান্তি। তো মেরুকরণ সেটা বোঝানো হয়েছে যখন সন্নিকর্ষে বিভিন্ন ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক রাসায়নিক উপাদান রয়েছে। এই রাসায়নিক উপাদানের কারণে মেরু জননের সৃষ্টি হয়। এই ধনাত্মক কখনো ঋণাত্মকের দিকে ছুটে যাচ্ছে, আবার ঋণাত্মক কখনো ধনাত্মকের দিকে ছুটে যাচ্ছে। এভাবে ইলেক্ট্রোলাইট হওয়ার ফলে তথ্যসমূহ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাচ্ছে। এখন এটার একটা সুবিধা আছে যে যদি মাঝখানে একটা একটা স্নায়ু শাখার সঙ্গে একটা স্নায়ু কেশ, অপর নিউরনের স্নায়ু কেশ যদি সংযুক্ত থাকতো তাহলে তথ্যসমূহ শুধু ওই নিউরনটাতেই যেত। যেহেতু সংযুক্ত নেই, জায়গাটা ফাঁকা রয়েছে, সুতরাং তথ্যসমূহ শুধু একটা নিউরনে যাচ্ছে না, পাশাপাশি আরো অনেক নিউরনেই তথ্য একটা ইনফরমেশন পাস হচ্ছে। এটা একটা সুবিধা। এভাবে মেরুকরণ হতে থাকে, একটা জায়গা থেকে তথ্যসমূহ আরেকটা জায়গায় যায়। এভাবে তথ্যসমূহ যেতে যেতে অনেক সময় ক্লান্তি চলে আসে এবং সেখানে তথ্যসমূহ যাওয়ার বাধার একটা সৃষ্টি হয়। এছাড়া সন্নিকর্ষের আরো একটা বৈশিষ্ট্য হলো
যে এক স্নায়ুকোষ থেকে উদ্দীপনা অপর একটি স্নায়ুকোষে হয় সম্পূর্ণভাবে পরিবাহিত হবে, না হয় একেবারেই পরিবাহিত হবে না। মাঝামাঝি সম্ভাবনার মাঝামাঝি সঞ্চালন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এভাবে সন্নিকর্ষের মাধ্যমে আমাদের তথ্যসমূহ খুব দ্রুত গতিতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যায়। তো দেখো এখানে সন্নিকর্ষের প্রধান ৩টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে: মেরুকরণ, বাধা, ক্লান্তি। মর্গান-কিন এবং ওয়াইজ এর মতে স্নায়ুকোষগুলোর মধ্যকার সংযোগকে সন্নিকর্ষ বলে। নিউরোট্রান্সমিটার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা এক স্নায়ুকোষ থেকে অন্যটিতে তথ্য সঞ্চালন করতে সাহায্য করে। তো আমরা সাইন্যাপস সম্পর্কে জানলাম। এখন আমরা প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন এটা সম্পর্কে জানব। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে যে কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন তোমার আঙ্গুলে হঠাৎ করে একটা আগুনের ছোঁয়া লাগলো, তুমি খেয়াল করলে না। তুমি যদিও খেয়াল করো নাই, তারপরেও অটোমেটিক তোমার হাতটা ওখান থেকে সরে আসবে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে থাকে। এখানে আমি একটা ছবি দিয়েছি, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের একটা ফিঙ্গারে বা একটা আঙ্গুলে তোমার আগুন লাগছে, হঠাৎ করে আগুন লাগছে। তখন কি হয়েছে, সেই আঙ্গুল থেকে সংবেদী স্নায়ুর মাধ্যমে তথ্যসমূহ মস্তিষ্কে গিয়ে পৌঁছলো। পৌঁছে মস্তিষ্ক বলল যে তোমার হাতে একটা আগুন লেগেছে। তো মস্তিষ্কে যখন তথ্যটা পৌঁছালো, এটা সংবেদী স্নায়ুর মাধ্যমে পৌঁছালো। এরপর সংবেদী স্নায়ু সেই তথ্যটা গ্রহণ করে তোমার মোটর স্নায়ুকে দিল। মোটর স্নায়ু কি করবে, মস্তিষ্ক থেকে তথ্যসমূহ গ্রহণ করে নিয়ে সে হাতের কাছে এসে দিবে। মানে প্রথমেই যে তুমি আগুন ছোঁয়ালো, আগুনে হাত ছোঁয়ালো আর তুমি বুঝে গেলে যে এটা আগুন লাগছে, আগুনে লাগছে হাতটা, এটা কিন্তু না। মূলত ওই হাতে আগুন লাগার পর তোমার মস্তিষ্কে ওখান থেকে তথ্যটা পৌঁছাবে। মস্তিষ্ক তোমাকে তোমাকে করে দিবে যে চিহ্নিত করে দিবে যে তোমার হাতে আগুন লেগেছে। তার মানে মস্তিষ্ক তোমাকে আবার ফিরতি ভাবে জানিয়ে দিল এটা আগুন লাগার কারণে তুমি হাতটা সরিয়ে দিচ্ছ। তো এই যে কাজটা হচ্ছে সেটা খুব দ্রুত গতিতে হচ্ছে এবং এই এই ক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এটা একটা সহজাত ঘটনা, শিক্ষালব্ধ নয়। অর্থাৎ তুমি যেহেতু মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, সুতরাং তোমার মধ্যে কিছু প্রতিবর্তী ক্রিয়া নিয়েই তুমি জন্মগ্রহণ করেছো। এটা শিক্ষালব্ধ নয়, এটা সমাজ থেকে তুমি শিখো নাই। আর এটা অনৈচ্ছিক আচরণ, তুমি ইচ্ছা করলেও এটাকে অবদমন করে রাখতে পারবে না। এ কারণে এটা অনৈচ্ছিক আচরণ। ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, এটা আমাদের বিভিন্ন ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। যেমন আমাদের হাঁচি, কাশি এগুলো কিন্তু প্রতিবর্তী ক্রিয়া, এটা আমাদের পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। যেমন নাকের মধ্যে যদি ধুলাবালি লাগে, তখন হাঁচির মাধ্যমে নাক সেই ধুলাবালিটা বের করে দেয় এবং শরীরের ভারসাম্যটা রক্ষা করতে সহায়তা করে। এটা খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হয়। এটা খুবই সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে এবং মস্তিষ্ক খুব দ্রুত এক্ষেত্রে প্রতিক্রিয়া করে থাকে। এই প্রতিবর্তী ক্রিয়া ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া, আর একটা হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া। সরল প্রতিবর্তী ক্রিয়া এক্ষেত্রে ৩টা বিষয় সংযুক্ত থাকে। সেটা হচ্ছে সংবেদী স্নায়ু, গতিবাহী স্নায়ু আর সংযোজীয় স্নায়ু। এই ৩টা স্নায়ু তোমরা গত ক্লাসে আমি এই ৩টা স্নায়ু নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো কার কাজ কোনটি। তো এই ৩টা স্নায়ু যদি একটা করে বিদ্যমান থাকলে যে প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি হয় সেটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া। আর জটিল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এই স্নায়ুগুলো সংবেদী, মোটর, সংযোজীয়, এই স্নায়ুগুলো ২টা অথবা ২ এর অধিক যদি বিদ্যমান থাকে তাহলে সেটা হবে জটিল প্রতিবর্তী ক্রিয়া। তো সরল প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ যেমন হাঁচি, কাশি এগুলো হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া। আর
জটিল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যে ধরো চলন্ত গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে যাওয়া। মানে ২-৩টা কাজ তুমি একসঙ্গে করছো। একটা হচ্ছে তুমি চলন্ত গাড়ির হর্নটা শুনছো, তারপরে সেইটা শুনে তুমি লাফ দিয়ে রাস্তাটা পার হচ্ছে যাতে গাড়ি তোমাকে চাপা না দেয়। এটা হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া। তো প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ মূলত স্নায়ুতন্ত্রকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এরপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্র। এগুলো আমরা ডিটেইল পরবর্তীতে আলোচনা করব। শুধু জাস্ট স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগটা আমরা এখন জেনে নেই। আর মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেরুরজ্জু আর মস্তিষ্ক। এই মস্তিষ্ককে আবার ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে সম্মুখ মস্তিষ্ককে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্ককে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। অর্ধ মস্তিষ্ক, সেতু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক। তো আমরা আজকে নার্ভাস সিস্টেমের বা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি, সেটা সেই এই ২ টা মিলে হচ্ছে যে তন্ত্রটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি হলো স্নায়ুতন্ত্রের একটি অংশ যা মাথার খুলি ও মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে। আমি ২ টা চিত্র দিয়েছি দেখো, যে মাথার মধ্যকার যে মগজের চিত্রটা দেখছো, এটা এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। আর স্পাইনাল কর্ড যেটা দেখছো, মেরুদণ্ডের যে পিছনের কশেরুকা বলা হয়। মেরুদণ্ড তোমরা সবাই চিনো যে পিছন সাইডটা, কিন্তু এটা ব্যাক সাইডে। এটা তোমার মস্তিষ্কের যে মাথার খুলিটা, সেখান থেকে মাথার খুলিটা যেখানে শেষ হয়েছে, ওখান থেকে শুরু করে আমাদের যে বস্তিদেশ, এই বস্তিদেশের আগ পর্যন্ত যে একটা লম্বা দণ্ডাকৃতির কশেরুকা রয়েছে, সেটাই হচ্ছে তোমার সেটা হচ্ছে মেরুরজ্জু। এই ২ টা মিলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো আমরা আজকে আলোচনা করব মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেরুরজ্জু পার্টটা নিয়ে। তো মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের এবং সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেরুদণ্ড বস্তিগহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত। খেয়াল করো যে এই চিত্রটা দেখছো তোমরা, এই চিত্রের আমাদের যে মস্তিষ্কের এই গোলাকার জিনিসটা দেখছো, তারপর থেকে যে দণ্ডাকৃতির শুরু হয়েছে, এখান থেকে শুরু করে বস্তিদেশের একদম শেষ পর্যন্ত যে দণ্ডাকৃতির অংশটা, সেটাকেই বলা হয়েছে মেরুরজ্জু। এখানে ৩৩টা অথবা ৩৪টা কশেরুকা রয়েছে। এই কশেরুকাগুলো ছিদ্র বিশিষ্ট এবং এই ছিদ্রগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত এমনভাবে যে মাঝখান দিয়ে একটা নালীর মতো সৃষ্টি হয়েছে। আর এর দৈর্ঘ্য প্রায় ১৭ থেকে ১৮ ইঞ্চি। তো এই মেরুদণ্ডকে ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। মেরুরজ্জুতে মোট ৩১ জোড়া মেরুস্নায়ু রয়েছে। এই মেরুস্নায়ুগুলোর ভাগগুলো দেখো, যে গ্রীবাদেশীয়, গ্রীবা মানে তোমার গলার মধ্যে যে তোমার মেরুস্নায়ুগুলো রয়েছে, স্পাইনাল নার্ভ বা মেরুস্নায়ুগুলো রয়েছে, সেটা হচ্ছে ৮ জোড়া। বক্ষদেশীয়, বুকের ওই সাইডটাতে যা যে স্নায়ুর সংখ্যা হচ্ছে ১২ জোড়া। আর কটিদেশীয়, কটি বলতে কোমর বুঝিয়েছে, কোমরে রয়েছে ৫ জোড়া। আর নিম্নদেশীয়, কটির নিচের অংশে রয়েছে ৫ জোড়া। আর পুচ্ছদেশীয়, যেটা বস্তিদেশের শেষ প্রান্ত, পুচ্ছদেশীয় রয়েছে ১ জোড়া। এই মোট ৩১ জোড়া মিলে
তোমার মেরুস্নায়ু, মেরুরজ্জু বা মেরুস্নায়ু বা স্পাইনাল নার্ভ রয়েছে। তো এটাকে যদি আড়াআড়ি ব্যবস্থিত করা যায় তাহলে দেখা যায় যে মেরুরজ্জুতে দুটি ভিন্ন এলাকা রয়েছে। একটা হচ্ছে ধূসর পদার্থযুক্ত আর অন্যটি হচ্ছে শ্বেত পদার্থযুক্ত। মানে বাইরের দিকে ধূসর পদার্থ, ভিতরের দিকে শ্বেত পদার্থ রয়েছে। মেরুরজ্জুর ধূসর পদার্থের চারটি বাহুর দুটিকে পৃষ্ঠহর্ন এবং দুটিকে সম্মুখ হর্ন বলা হয়েছে। তো এই মেরুরজ্জুর প্রধানত দুটি প্রধান কাজ রয়েছে। এক হচ্ছে পরিবহন। পরিবহন বলতে তোমার মস্তিষ্ক থেকে তথ্যসমূহ এই স্পাইনাল নার্ভের মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্যটা ছড়িয়ে পড়ছে। এটা একটা কাজ, পরিবহনের কাজ। আর একটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। আমরা কিছুক্ষণ আগে যে রিফ্লেক্স অ্যাকশনের কথা বললাম, প্রতিবর্তী ক্রিয়ার কথা বললাম, এই প্রতিবর্তী ক্রিয়াটার জন্য দায়ী হচ্ছে মেরুরজ্জু। এছাড়া মেরুরজ্জুতে যে প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হয় তা সরল প্রকৃতির, যেমন পেশীয় সংকোচন, সম্প্রসারণ, বক্রকরণ, চোখের পলক ফেলা, হাঁচি দেওয়া ইত্যাদি। তো আমরা মস্তিষ্ক, মেরু স্নায়ু, রজ্জু, মেরু স্নায়ু এগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা মস্তিষ্ক সম্পর্কে জানবো। আমরা মস্তিষ্ক নিয়ে খুব বেশি আলোচনা করব না, জাস্ট একটু খানিক আলোচনা করব। পরের ক্লাসে আমরা মস্তিষ্কের ডিটেল পড়ব। মস্তিষ্ক সবাই জানো যে মস্তিষ্ক আমাদের মাথার মধ্যে যে একটা খুলি রয়েছে, মাথার খুলি, এর মধ্যে কিন্তু একটা নরম পদার্থ রয়েছে, যেটাকে আমরা মগজ বলে থাকি। তোমরা অনেকেই দেখে থাকবা যে গরুর মাথার খুলিটা দেখে থাকবা যে শক্ত আবরণের মধ্যে একটা নরম খুলি রয়েছে। তো এটা বলা, ওয়াইনি হোয়াইটেন বলেছে যে জীবদেহের গঠন অনুযায়ী মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ যা মাথার খুলির ভিতরের উপরের অংশ পূরণ করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন ১.৫ কেজি বা ৩ পাউন্ড হয়ে থাকে। এই মস্তিষ্ককে ৩টা ভাগে ভাগ করা হয়েছে: সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আমাদের একদম কপালের উপরের যে অংশটা সেটাকে বলা হয়েছে সম্মুখ মস্তিষ্ক, এবং এর পরের যে অংশটা সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং পিছনের যে ঘাড়ের দিকের অংশটা সেটাকে বলা হয়েছে পশ্চাৎ মস্তিষ্ক। এই সম্মুখ মস্তিষ্ককে আবার ৩টা ভাগে ভাগ করা হয়েছে। এটা মানে এই সম্মুখ মস্তিষ্কে যে জিনিসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তো আমরা পরবর্তী ক্লাসে এই সম্মুখ মস্তিষ্ক, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সম্মুখ মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।